হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি পড়ব বিদ্রোহী রাজা। আগের পর্বে যতটা পড়েছি তার পরের থেকে আমি পড়ছি, তা আমার সাথে থাকুন। মহেশের চোখের ওপর সেদিন দেখা শ্মশানের দৃশ্য ফুটে ওঠে। ধর্মর করে মহেশের বিছানা উঠে বসে, আর সে ঘুমোতে যায় না। সে জেগে থাকে বজ্রার জানলার আলো অন্ধকার দেখা দিলে, আর জলের বুকে ঘাই উঠলে ভোর হওয়ার টের পায়। ভোরবেলায় যে জোয়ার আসে, মহেশ বজ্রার ঘর থেকে বেরিয়ে ডেকের ওপরে থাকা চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়। কামালউদ্দিন কাঠকয়লার ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে এসে বলে, কর্তা, আবারও রাতে ঘুম হয় নাই। শরীরে চাপ পড়বে যে। আমাদের কাম শেষ। চিতে ডাকাতের বাহিনী তো শায়েস্তা করা হইয়াছে। এবার আমরা ফিরি। তুমি নোঙর তোলার আদেশ দাও। তোরা খুব স্বার্থপর কামাল। তোদের কাজ হয়ে গেলে অমনি পাত্তারি ঘুটনোর কথা করছিস, কিন্তু আমার নিজেরও তো কোনো কাজ থাকতে পারে। লজ্জা পায় কামালউদ্দিন। সে মুখের কাঠকয়লার শব্দ করে নদীর বুকে ফেলে বলে, অন্যায় হয়েছে কর্তা, বলো তোমার কি কাজ? আমার জান দিয়ে তোমার কাজ তুলে দেব। একটা চাপা হিস হিসে কণ্ঠ বের করলো মহেশ বাগদি। বলল, 1 মাস আগে এখানে নিমতলা শ্মশানে এক বাচ্চা মেয়েকে জ্যান্ত পোড়ানো আমার দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ কর্তা, থাকবে না কেন? তুমি সেদিন মেয়েটির বাঁচাতে চেয়েছিলে, আমি সে বাধা দিচ্ছিলাম। সেই জন্য তো রোজ রাতে আমি নিজের ঘেন্না করি, ঘুমোতে পারি না। নিজের পরাজয় রোজের চোখের ওপর উঠে আসে। আমি ওই মেয়েকে কেন বাঁচাতে ঝাঁপালাম না, বুকে করাঘাত করে? কামালউদ্দিন বলল, দোষ নেবেন না কর্তা, তখন নিজেদের জানান দিলে আমরা চিতে ডাকাদের এত নিখুঁত করে শায়েস্তা করতে পারতাম না। তাছাড়া জমিদার প্রসন্ন রায়ের কাছে আইছি, আমরা মিছিমিছি শক্তি ক্ষয় করতে যাব কেন? আমাদের যা কাজ সেটা করেই ফিরে যাব। চোপ চোপ কেঁপে ওঠে কামালউদ্দিন। ওই বাঘের মতো গর্জনে তার হাত এমনি এমনি প্রমাণভঙ্গি হয়ে আসে। তার কানে যায় ডাকাত মহেশ বাগদির ক্রুদ্ধস্বর। সেদিন আমার নিরস্ত করে যে পাপ তুই করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। কর্তা, এবারের মতো মাপ করে দিন। গলা কাঁপছে কামালউদ্দিন। মাপ টাপ আমি বুঝি না। 2 দিনের ভেতর ওই যারা সেদিন মেয়েটাকে জ্বালিয়ে মেরেছিল তাদের নারী নক্ষত্রের খবর চাই আমার। আমি প্রতিশোধ না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না। আমার জমিদার প্রসন্ন রায়কে কোনো খবর পাঠানোর দরকার নেই। আমরা একেবারে ফিরে গিয়েই চিতে ডাকাতের নিকেশের কাহিনী শোনাব। কাশীমিত্র ঘাটে গিয়ে চিতে ডাকাতের খবর তুলতে বাউনের বেশ নিয়েছিল কামালউদ্দিন। এবার আর একই কায়দা নয়। সর্দার সময় বেঁধে দিয়েছে, যদি 2 দিনের ভেতর সে নিজের খবর তুলতে না পারে, ডাকাত দলের সাফল্য আসে ঠিকঠাক খবর সংগ্রহ করে সেই খবর অনুযায়ী নিখুঁত পরিকল্পনা থাকে। কামালউদ্দিন নিজেদের দলের 4জনকে পালকির বেহারা বানিয়ে কাছাকাছি পালকির আড্ডায় ছেড়ে দিল। তাদের বজায় একটা সুদৃশ্য পালকি সব সময় থাকে। গ্রামের ভেতর দিনের বেলায় যাতায়াত করার জন্য জমিদার বেশে মহেশ বাগদি সেই পালকিখানা ব্যবহার করে। পালকির আড্ডায় গিয়ে দাঁড়াবে ওরা, আর কামালউদ্দিন নিজে নিল ফেরিওয়ালার পোশাক, সঙ্গে একজন ঝকামুটে। কামালউদ্দিনের মহেশ ডাকাতের খাস চাকর এমনি এমনি হয়নি। সে খুব নিখুঁতভাবে পরিবেশ বিচার করতে পারে। সেদিন যে জ্যান্ত মেয়েটিকে পোড়াচ্ছিল, ওরা তাতে 2টি কথা খুব মনে রেখেছেন কামালউদ্দিন। এক, নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে জয়ধ্বনি উঠছিল, আর জ্বলন্ত চিতা থেকে জ্যান্ত পুড়তে থাকা সেই নারী হাত নাড়তে নাড়তে বলছিল, চিন্তাহরণ তোমার জয় হোক। খেত্তুরে বাসন ছাই গো, খেত্তুরে বাসন। বড় বড় কাঁসার জামবাটি থালা নিয়ে বেরিয়ে পড়েছে কামালউদ্দিন। সে নিজের মাথায় নিজে ছাতা ধরেছে, আর ঝাঁকা মোটর মাথায় বাসন। নিমতলার ঘাট স্ট্রিট হয়ে নিমতলা লেনে ঢুকে হাঁক পাততে পাততে সে চলেছে। বাসন রাখবে মা, বাসন, খিত্তুরের বাসন।
কামালউদ্দিন ফেরিওয়ালার সাজ নেওয়ার আগে সব যাচাই করে নিয়েছে। অন্যান্য ফেরিওয়ালা কেমন করে হাঁকে, লোকে কোনটা বেশি নেয়। বর্ধিষ্ণু পরিবারের লোকেরা মাটির বাসন নয়, কাঁসার বাসন নিতে চায়। আর ক্ষেত্তুরের হলে তো কথাই নেই। ফ্রিতে ধর্ম করা হলো মানে শ্রীক্ষেত্রের পুরীর বাসনের চাহিদা আছে ধর্মপ্রাণ মানুষের ভেতর। বাসন বিক্রি করা কামালউদ্দিনের উদ্দেশ্য নয়। কামালউদ্দিন গৃহস্থ বাড়ির দাওয়া বসে গল্প করতে করতে জানবে কোন বাড়ির লোকেরা এই মাসখানেকের ভেতর সতী মায়ের কাজ জাঁকজমক করে করেছে। নিমতলা শ্মশানে কামালউদ্দিন একজন সাগরদের মাথায় বাসনের ঝুড়ি চাপিয়ে দিয়ে নিজে ছোট একটা লাঠি দিয়ে কাঁসার বাজতে বাজতে হেঁকে যেতে লাগলো। বাসন নেবে গো, ক্ষেত্তুরের বাসন, হই আর হই হই আর হো। এইদিকে সমবেত এক গান বাজতে বাজতে নকল বেহারার জোড়াসাঁকোর একটি পালকির আড্ডার দিকে চলেছে। সামনে যে নকল সর্দার বেহারা চলেছে সে ব্যাপারটা আসল করার জন্য। বেহারাদের চলতি গান ধরে দুলে দুলে সে যায় বলে পেছনে 4 জন পালকি বাহকও সুরে সুরে তাই বলতে থাকে। জোড়াসাঁকোর প্রায় সব কটি আড্ডায় উড়িয়ে বেহারা তাদের ভাষা, আর সুরের সঙ্গে তো যাচ্ছে না এই ভাষা। দূর থেকে একটা বেশ বড় ঝালকের পালকির সঙ্গে বেহারা সর্দারের গান কানে আসতে একজন উঠে দাঁড়ায়, কান পেতে শোনে। সামনে মাঠ, হই আর মাঠ হই রে। ডাকাত বেহারা একটু বেশি হৈ হৈ করছিল যাতে ওই পালকির আড্ডা থেকে খবর তোলা যায়। উড়ে বেহারাদের দৃষ্টি আকর্ষণের সফল তারা। শোভাবাজার বটতলায় তারা পালকি নামানোর আগে উড়িয়া বেহারাদের একটা দল তাদের ঘিরে ধরেছে। তাদের চোখে মুখে বিস্ময় আর সামান্য ক্রোধও। একজন বলে উঠল, কি করুন তো। তাদের ভাষা বুঝতে যদি না পারে, উড়ে বেহারার বাংলায় থাকতে থাকতে বাংলা ভাষা ঠিকঠাক মুখে নিয়ে নিয়েছে। একজন সন্ধ্যা উড়ে এগিয়ে এসে বলল, এই তোমরা কারা? উত্তর দিল ডাকাত দলের সর্দার বেহারা। দেখতেই তো পাচ্ছ আমরা পালকি চালাই, আজ থেকে আমরা এই আড্ডায় বসব। রে করে উঠল উড়িয়ারা। তোমরা বসবে মানে? আমরা কি এখানে উড়ে এসেছি? আমাদের এখানে নিয়ে এসেছেন স্বয়ং বড়বাবু। ডাকাত দলের বেহারা সর্দার মিট মিট করে হাসতে হাসতে বলল, তোমার যে বড়বাবুই আনুক না কেন, আমাদের এখানে বসতে বলেছেন স্বয়ং রাধাকান্ত দেব, শোভাবাজারের রাজামশাই। তিনি তো আমাদের এখানে বসতে দিয়েছেন। আবার তোদের? বুড়ে বেহারার খানিকটা দমে যায়। ডাকাত দলের সর্দার বেহারায় বলে, আমরা মিলমিশ করে এখানে কাটিয়ে দেব ভাই। জানোই তো সামনে নিমতলা মহাশ্মশানের সতী হওয়ার সময় বড়লোক বাড়ির মেয়েরা পুণ্য করার জন্য শ্মশানে যেতে চায়, কিন্তু পরপুরুষের সামনে বের হওয়া তো বারণ। তাই তারা পালকিতে ঢাকা চাপা থেকে শ্মশানে যাবে। এখানে পালকি দরকার হবে সামনে সতী হওয়ার যোগে। তোমরাও ভয় পেও না। একজন উড়িয়া বেহারা বলল, তোমরা তো দুলে বাগদি, তোমাদের পালকিতে মেয়ে মানুষেরা উঠবে না, তাতে জাত যাওয়ার ভয় আছে। হ্যাঁ হ্যাঁ, তা বটে, তবুও আশা নিমতলার শ্মশানে সতী হওয়া দেখতে মেয়েরা যখন বেশি বেশি যেতে চাইবে তখন এত বাজ বিচার করবে না। করবে না মানে? বিলকুল করবে। এই তো মাসখানেক আগে একজন ফকিরচন্দ্র বসু, ওই সিমলার দিকে বাড়ি, ওলা ওঠার রোগে দেহান্ত হলে সে বাড়ি থেকে 2 জন সধবা মেয়ে ছেলে নিয়ে যেতে আমাদের ডাক পড়েছিল। এমনিতে সারাদিন ভাড়া 1 টাকা, কিন্তু বসুবাড়ির কর্তা আমাদের ওই 1.5 টাকা ভাড়া আর দাম শেষ ফলার করিয়েছিল। ডাকাত দল বেহারা সর্দার যেন মনে হয় এখানে খবর উঠতে পারে, সে বলল, দেখো, তোমরা আমাদের এই আড্ডায় জায়গা দিলে আমরাও তোমাদের প্রতিদিন শোধ করব না। 1 টাকার ওপর কোনো বকশিশ বা মজুরি পেলে আমরা সেই অর্থ তোমাদের অর্পণ করব। মোদ্দা কথা, আমরা মিলেমিশে থাকবো এখানে। উড়ে বেহারা সর্দার রাজি হয়ে যায়। শুনছি এদের নাকি পাঠিয়েছে খোদ রাধাকান্ত দেব।
তার হাতায় বসে তাদের বিরোধিতা করাটা ঠিক হবে না। ওই ৮ আনা পয়সার করায় রাজি হয়ে যাওয়া ভালো। বেশ কচলালে যদি আম আর ছাল দুটোই হাতছাড়া হয়। উড়ে বেড়াদের সর্দার কয়েক হাত দূরে বট গাছের তলায় একটা জায়গায় নির্দেশ করে, সেখানে ওদের বসতে বলে। ডাকাত দলের সর্দার এক প্রকার গদগদ ভঙ্গিতে সে কথায় শিরোধার্য হয়ে পালকি খানিকটা দূরে সরিয়ে রেখে এসে উড়ে সর্দারের সঙ্গে গল্প করতে এলো। আচ্ছা ওই বোস বাড়িতে আর কেউ বয়স্ক মানুষ নেই যে মারা যেতে পারে? না না, বাড়ির প্রধান ফকিরচন্দ্র বসুই তো মারা গেলেন। এখন সেখানে আছে 4টি জ্ঞাতি গুটি আর ওই বাচ্চা ছেলে চিন্তাহরণ। নামটা শুনতে কেঁপে উঠল ডাকাত দলের বেহারা সর্দার। এই চিন্তাহরণ নামটি যেন চেনা লাগছে। এই নামটি কি দিয়েছিল কামালউদ্দিন? দলের অন্যদের জিজ্ঞাসা করতে হয়, তারা যদি বলে তো কাম ফতে। ডাকাত দলের সর্দার বেহারা শুধুলো, তা সতী করার অনুষ্ঠান তো মেলা কাজ, সেসব পুরুষ মানুষ তা না হলে কি সমালোচনা যায়? কত আচার অনুষ্ঠান তার বলতে। চন্দন কাঠির চিতা সাজাতে হবে, পুরোহিতের পুজোর আসন দিতে হবে, শূন্যার্ঘ দেওয়ার আয়োজন করতে হবে, বাজনাদাররা থাকবে, চিতায় সমারোহে যাওয়া, সতীকে বেঁধে ফেলতে হবে। সব কাজে সুষ্ঠুভাবে করার জন্য কজন শক্ত সমর্থ পুরুষ চাই। ডাকাত দলের বেহারা সর্দার উড়ে পালকি বাহকদের সর্দারের মুখের ওপর অনুগত চোখ মেলে বসে থেকে মাথা নেড়ে সঙ্গত করছিল। উড়ে সর্দার বলল, বসুবাড়ির ছোট কর্তা সব কাজ গুছিয়ে করেন। তিনি সব এখনই ওই বাড়ির। ও বাড়ির তো জমিদারের বাড়ি, আবার নাকি তিনি সাহেব কোম্পানির বেনিয়ানগিরিও করেন। 4 হাত তার ঘরে টাকা ঢোকে। ডাকাত দলের সর্দার শুধুল, তার ছোট কর্তা বুঝি খুব রাশভারী লোক? তেনার নাম নাকি? লোকে তো গদাইবাবু বলে ডাকে, খোঁজ করে। আমরা হলেম রাস্তার ফালতু পালকি বেড়া, আমরা এর বেশি আর জানবো কি করে? যা জানা হয়েছে এখন সন্ধে পর্যন্ত ঝিম মেরে এখানে বসে থাকা। বাড়িটি ঠিক কোনখানে তাও জেনে নেওয়া গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।